আজকে আমরা বর্গ ও বর্গমূল যে ক্লাস আমরা করে আসলাম, গত এক ক্লাসে শিখলাম হচ্ছে বর্গ ও বর্গমূলের যে প্রাথমিক ধারণা। আর আজকে আমরা শিখব মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। তা যেহেতু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বা মৌলিক উৎপাদকের সাহায্যে আজকে বর্গমূল নির্ণয় করা শিখব, তাহলে আমাদের প্রথমে জেনে নিতে হচ্ছে যে গুণনীয়ক কি, মৌলিক সংখ্যা কি, আর মৌলিক গুণনীয়কই বা কি। তাহলে আমরা প্রথমে জেনে নিচ্ছি যে গুণনীয়ক বা উৎপাদক বলতে আমরা কি বুঝি। আচ্ছা, তা এই প্রসঙ্গে আলাপ করার পূর্বে আমরা প্রথমে জেনে নেই যে বা প্রথমে দেখে নেই একটি সংখ্যা বা লিখি 32 একটি সংখ্যা লিখলাম। এখন 32 আমরা চিন্তা করি, এই যে 32 একটি সংখ্যা আমরা এখানে লিখলাম বোর্ডে। এখন এই 32 সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ আসবে 0। অর্থাৎ কোনো সংখ্যা দিয়ে যেসব সংখ্যা দিয়ে আমরা ভাগ করব ভাগফল যেন 0 আসে, ওই সব সংখ্যা গুলো কি কি। আচ্ছা, তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা পাবো হচ্ছে 1 দিয়ে 32 নিঃশেষে বিভাজ্য। তারপরে পাবো হচ্ছে 2, তারপরে পাবো হচ্ছে 4, তারপরে পাবো 8, এরপর হচ্ছে 6, তারপরে 32। অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা 32 নিঃশেষে বিভাজ্য হয়। এই সংখ্যাগুলো দ্বারা 32 নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে 32 এর গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক, হচ্ছে এগুলো। তাহলে এই সংখ্যাগুলোই হবে 32 এর গুণনীয়ক বা উৎপাদক। কেন? এই জন্য যে এই সংখ্যাগুলো দ্বারা 32 নিঃশেষে বিভাজ্য হয়। তাই এখান থেকে আমরা গুণনীয়ক বা উৎপাদকের কি ধারণা পেলাম? আমরা এই ধারণাটাই দাঁড় করাতে পেলাম বা পারলাম যে যেসব সংখ্যা দ্বারা কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো হচ্ছে ওই প্রদত্ত বা ওই সংখ্যাটির গুণনীয়ক। তাহলে গুণনীয়ক বা উৎপাদকের আমরা একটি ধারণা দাঁড় করাতে পারলাম, গুণনীয়ক আর হচ্ছে উৎপাদক। যেসব সংখ্যা দ্বারা কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য, যেসব সংখ্যা দ্বারা কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো ওই সংখ্যাটির গুণনীয়ক, ওই সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক, গুণনীয়ক বা উৎপাদক। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যেসব সংখ্যা দ্বারা কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো ওই সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক। এই হচ্ছে গুণনীয়ক বা উৎপাদকের ধারণা। যেমন আমরা আরেকটি সংখ্যা দেখি 28, আরেকটি সংখ্যা কি দেখলাম 28। এখন আমরা একটু ভেবে বের করার চেষ্টা করি যে 28 কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা পাবো যে 1 দ্বারা 28 নিঃশেষে বিভাজ্য, 2 দিয়েও নিঃশেষে বিভাজ্য, তারপরে হচ্ছে 4 দ্বারা, তারপরে 7 দ্বারা, তারপরে 14 দ্বারা, তারপরে 28 দ্বারা। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা 28 নিঃশেষে বিভাজ্য। তাহলে 28 এর গুণনীয়ক বা উৎপাদকগুলো হচ্ছে কি? 1, 2, 4, 7, 14, 28। তাহলে এগুলো হচ্ছে 28 এর গুণনীয়ক বা উৎপাদক, কেন এই সংখ্যাগুলো দ্বারা 28 নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, তাহলে আমরা গুণনীয়ক এবং উৎপাদক বিষয়টা বুঝলাম।
এখন আমাদের জানতে হবে যে মৌলিক সংখ্যা কি। আচ্ছা, কেন? যেহেতু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বা মৌলিক উৎপাদকের সাহায্যে আজকে আমরা বর্গমূল নির্ণয় করব। এখানে দেখি 1, 2, 4, 7, 14, 28 এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? আমরা জানি যে যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যাটি দ্বারা বিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য সেই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। আরেকভাবে আমরা বলতে পারি যে যেসব সংখ্যার গুণনীয়ক হচ্ছে দুইটি সেসব হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা দেখি যে মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য যে ধারণাটা আমরা সবচেয়ে সহজভাবে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যেসব সংখ্যার গুণনীয়ক দুইটি, অর্থাৎ যেসব সংখ্যা দুইটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেটাই হবে মৌলিক সংখ্যা। এই ধারণাটা ব্যবহার করে দেখি এই যে গুণনীয়ক আমরা গুলো দেখলাম 28-এর গুণনীয়ক এবং 32-এর গুণনীয়ক এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? আচ্ছা, 1-এর গুণনীয়ক কয়টি? 1-এর গুণনীয়ক কিন্তু একটি। 1 শুধুমাত্র 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়, বাদ দিলাম। তারপরে 2 বিভাজ্য যায় দুইটি সংখ্যা দিয়ে, কি কি? 2 এবং 1, তাহলে 2-কে নেওয়া গেল। 4 ভাগ যায় হচ্ছে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায় এবং 4 দিয়েও যায়, নিঃশেষে বিভাজ্য হয় 4, তাহলে এটা মৌলিক নয়। 7, 1 এবং 7 দিয়ে যায়, অর্থাৎ দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে 7-এর গুণনীয়ক হচ্ছে দুইটি, তাহলে 7-কে নিলাম। 14 ভাগ যায় হচ্ছে 7 দিয়ে যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায় এবং 14 দিয়েও যায়, তাহলে 2-এর বেশি গুণনীয়ক, চললো না। 28-এর গুণনীয়কেও 2-এর বেশি, তাহলে এখানে মৌলিক সংখ্যা আমরা পেলাম 2 আর 7, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এরা কি 28-এর গুণনীয়ক এবং মৌলিক সংখ্যা, তাহলে এটাই হচ্ছে 2 এবং 7, তাহলে 28-এর মৌলিক গুণনীয়ক। 2 এবং 7 তাহলে কি দাঁড়ালো? 28-এর মৌলিক গুণনীয়ক। এখন আমরা 32-এর মৌলিক গুণনীয়ক বের করার চেষ্টা করি। 1, না এটা মৌলিক নয়, 1-এর গুণনীয়ক একটি। 2, এটা মৌলিক, 2 হচ্ছে মৌলিক। 4, না এটা মৌলিক সংখ্যা নয়। 8, এটাও নয়। 16, এটিও নয়। 32, এটিও নয়। কেন? প্রতিটিরই গুণনীয়ক 2-এর বেশি। 2-এর বেশি হলে সেটা মানে মৌলিক সংখ্যা হবে না, যদি গুণনীয়কের সংখ্যা 2-এর বেশি হয়। তাহলে 32-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2, তাহলে 32-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে কি? 2। আচ্ছা, তাহলে আমরা মৌলিক সংখ্যা বলতে যেটা বুঝলাম, মৌলিক গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে আমরা মৌলিক সংখ্যা ধারণা কিন্তু আরো স্পষ্ট করলাম। আচ্ছা, সে কি কি শিখলাম? মৌলিক সংখ্যার বিষয়টা। মৌলিক সংখ্যা ধারণা নম্বর 1, যেসব সংখ্যা 1 এবং ওই সংখ্যাটি ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। যেসব সংখ্যা 1 এবং ওই সংখ্যাটি ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা হলো ধারণা নম্বর 1। আর ধারণা নম্বর 2, যেসব সংখ্যার গুণনীয়ক দুইটি, যেসব সংখ্যার গুণনীয়ক দুইটি, যেসব সংখ্যার গুণনীয়ক দুইটি সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এই গুণনীয়ক এবং মৌলিক
দুইটা সমন্বিত যে ধারণা সেটাই হচ্ছে মৌলিক গুণনীয়কের ধারণা। অর্থাৎ একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বলবো মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা বুঝলাম যে মৌলিক সংখ্যা কি, গুণনীয়ক কি, আর একত্রিতভাবে বা সমন্বিতভাবে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকের ধারণাটা কি। এখন আমরা শিখব মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। প্রথমে আমরা একটি সংখ্যা বেছে নেই 144। প্রথমে আমরা নিলাম হচ্ছে 144। আমরা 144-এর বর্গমূল নির্ণয় করব মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে এখন হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে 144। আচ্ছা, তাহলে আমরা এখানে 144 লিখলাম। তারপরে এই আমরা টান দিয়ে তারপরে আমরা 2 দ্বারা ভাগ করি। আর 144-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে 7 আর 2 14, 2 2 4। তাহলে 144-কে 2 দ্বারা ভাগ করলে কি হলো? 72 হলো। আবার 72-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 36। আবার 36-কে 2 দ্বারা ভাগ করলে হবে 18। এখানে অবশ্যই একটি বিষয় খেয়াল করতে হবে, এই যে আমরা যে সংখ্যাগুলো নিচ্ছি বা যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করতেছি সেগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে 18-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 9। আবার এখন দেখি 9 কি দিয়ে ভাগ যায়? 9 3 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে আমরা নিব 3। তাহলে 3 দিয়ে 9-কে ভাগ করলে হলো 3। আচ্ছা, এখন আমরা দেখি 144 সমান সমান কি লেখা যায়? 2 গুণন এখানে 2, কয়টা 2 আছে দেখি? 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে আমরা 4টা 2 লিখে ফেলি। 1টা 2টা 3টা 4টা, 3 আছে 2টা, 3 আছে 2টা। তার মানে লিখলাম। এখন আমরা যদি এই সংখ্যাগুলো গুণ করি তাহলে কিন্তু 144 পাবো। আর এই 2 এবং 3 এটা দ্বারা কিন্তু 144 ভাগ যাবে। তাহলে 2 এবং 3 হচ্ছে 144-এর গুণনীয়ক বা উৎপাদক। এবং 2 এবং 3 এই দুইটি সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা। কেন? 2-এরও গুণনীয়ক 2টি, 3-এরও গুণনীয়ক 2টি। আচ্ছা, এখন আমরা যেটা করব 2 গুণন 2 গুণন 2 আমরা আবার লিখতেছি ক্যালকুলেশনের সুবিধার্থে। হ্যাঁ, এখন একটা জিনিস করি, এই যে 2টা মিলে 1 জোড়া, এই 2টা 1 জোড়া, এই 2টা হচ্ছে 1 জোড়া। তাহলে আমরা এখানে এইভাবে জোড়া ভিত্তিক করে নিলাম। এখন 144-এর বর্গমূল, আমরা গত ক্লাসে বর্গমূলের চিহ্ন শিখছি, রুট, সেটা হলো এমন। 144-এর বর্গমূল হচ্ছে রুট দিয়ে 144 সমান, বা সমানটা এখানে লিখতে পারি। এখন আমরা কি বলি? প্রতিটা জোড়া, 1 জোড়া 2 জোড়া আর এখানে 3 জোড়া। তার প্রথম 2 জোড়া আছে 2 করে, তাহলে এখানে এই জোড়া থেকে একটা 2 নিব, এই জোড়া থেকে আরেকটা, আর এই জোড়া থেকে আছে 3-এর জোড়া, তাহলে 3 নিব। তাহলে আমরা কি করব? প্রতিটা জোড়া থেকে কিন্তু একটি করে সংখ্যা নিলাম। তা 2 2 গুণ 4, 2 এর 2 গুণ করলে 4, 4 এর 3 দিয়ে গুণ করলে হয় 12। তাহলে কি হলো? 144-এর বর্গমূল হলো 12। কি তাহলে? 144-এর বর্গমূল 12। তাহলে এখানে আমরা কি মানে করলাম আর কি, বা গাণিতিক প্রক্রিয়াটা আসলে কিভাবে হলো বা পদ্ধতিটা, সেটা তেমন কিছুই না। প্রথমে আমরা এই সংখ্যাটির যে 144, যে আজকে ছিল আলোচ্য বিষয়, 144-এর মৌলিক গুণনীয়কগুলো বের করার চেষ্টা করলাম। আচ্ছা,
তাহলে 144-এ আমরা মৌলিক গুণক বের করলাম, নির্ণয় করার পর আমরা এইভাবে সাজায় লিখলাম, এইভাবে কি করলাম সাজায় লিখলাম, তারপরে জোড়া ভিত্তিক করলাম, একই সংখ্যা নিয়ে জোড়া সাজানোর চেষ্টা করলাম এবং আমরা দেখলাম 3টে জোড়া পেলাম। আর 3টে জোড়ার মধ্যে প্রথম 2টা জোড়া হলো 2-এর, আর তৃতীয় জোড়াটি হচ্ছে 3-এর। আর প্রতিটা জোড়া থেকে আমরা একটি করে সংখ্যা নিলাম। যেমন প্রথম জোড়া ছিল 2, তাহলে এই জোড়া থেকে আমরা একটি নিলাম 2, আর দ্বিতীয় জোড়া ছিল 2-এর, এখান থেকে একটি সংখ্যা নিলাম 2, আর তৃতীয় জোড়া ছিল 3-এর, এখান থেকে একটি সংখ্যা নিলাম 3। তারপরে এই গুণ করলাম, সেটা হচ্ছে গুণফল পেলাম। এই গুণফলটাই হবে এই সংখ্যা, বা এই ক্ষেত্রে হতে 144-এর বর্গমূল। আর 144-এর স্থলে যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটারও বর্গমূল হবে। তাহলে আশা করি যে একটি আমরা যে উদাহরণের সাহায্যে বা একটা গাণিতিক ক্যালকুলেশনের সাহায্যে আমরা আজকে বর্গমূল নির্ণয় করার পদ্ধতিটা শেখার চেষ্টা করলাম মৌলিক গুণকের সাহায্যে। এটা সবাই ঠিকমতো বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা একটু বড় বড় অঙ্ক, মানে একাধিক 2, 3, 4, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গমূল নির্ণয় করা শিখবো মৌলিক গুণকের সাহায্যে। তাহলে সে পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।